ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান আছি এই পর্বে। আমরা কথা বলবো আইসিবির লোকসান লাভ লস নিয়ে একটা কথা বলবো। গত কয়েকদিন ধরেই কিন্তু আইসিবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম একটা প্রতিবেদন করেছে যে আইসিবির যে 13,000 কোটি টাকা পোর্টফোলিওতে বিনিয়োগ রয়েছে, তার মধ্যে কিন্তু 5,000 কোটি টাকায় আনরিয়েলাইজ গেইন রয়ে গেছে। তার মানে হচ্ছে তারা 5,000 কোটি টাকা লোকসানের মুখে রয়েছে। এছাড়াও আইসিবির গত ফিনান্সিয়াল ইয়ারে যে আর্থিক প্রতিবেদন দিয়েছে সেই জায়গাও কিন্তু দেখা গিয়েছে তারা এক বছরে 1214 কোটি টাকা লোকসান করেছে, এবং এই ফিনান্সিয়াল ইয়ারের যে প্রথম প্রান্তিকের হিসাব দিয়েছে সেই জায়গাও কিন্তু আমরা দেখেছি যে প্রায় 151 কোটি টাকার লোকসান রয়েছে। তার মানে আইসিবি আসলে মানে একটা প্রতিষ্ঠান হিসেবে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই রিপোর্টের বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। সহকর্মী রফিকুল ইসলাম আছেন আমাদের সাথে। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস ইনসাইডে। এই যে আপনার রিপোর্টটা দেখলাম যে 5,000 কোটি টাকার একটা ইরোশন, এইটার একটু ইনস আউট একটু বলেন যে আসলে কোথায় থেকে কি হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। এই যে আনরিয়েলাইজড লস যেটা আমরা বলছি 5,000 কোটি টাকা, আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটে যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ইনভেস্টমেন্ট করে তাদের সবচেয়ে বড় পোর্টফোলিও হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবির। তার এখন যে পোর্টফোলিও সাইজ প্রায় 13,000-13,500 কোটি টাকার মতো। এই 13,500 কোটি টাকা থেকে তার 5,000 কোটি টাকা আনরিয়েলাইজড লস, মানে তার মার্কেট ভ্যালুতে সে যে ইনভেস্টমেন্ট করেছে তার কস্ট প্রাইসে যে টাকা ইনভেস্টমেন্ট করেছে মার্কেট ভ্যালু 5,000 কোটি টাকা নিচে। এখন যদি সেই শেয়ারগুলো সে বিক্রি করে দেয় তাহলে আইসিবির লোকসান হবে 5,000 কোটি টাকা। তবে আইসিবির যে এই আনরিয়েলাইজড লসের যে পরিমাণটা, এটা একদিনে তৈরি হয় নাই। আমি যখন তার প্রায় 2009 সাল থেকে ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে এই প্রতিষ্ঠানটা 2014-15 সাল পর্যন্ত ভালো ক্যাপিটাল গেইন ছিল। ওই সময় আনরিয়েলাইজড লসের পরিমাণও কম ছিল, তার ক্যাপিটাল গেইনটা অনেক ছিল, ডিভিডেন্ড ইনকামও বেশি ছিল। আমরা তারপর থেকে যখন আমরা দেখি যে এরপর থেকে তার ধারাবাহিকভাবে তার ক্যাপিটাল গেইন কমতেছে, ডিভিডেন্ড ইনকাম কমতেছে, তার প্রফিটও কমতেছে। এর কারণ যখন গেলাম তখন দেখলাম যে সেই যে ক্যাপিটাল মার্কেটে যে 13,000 কোটি টাকার পোর্টফোলিও তার আছে, এর পুরোটাই সে হলো বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এসেছেন। এখানে টিডিআর টার্ম ডিপোজিট লোন যেটা একটা আছে, এটা ব্যাঙ্কগুলোর কাছ থেকে হলো আইসিবি নেয়, পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমে সে টাকা নিয়েছে, এবং আরও কয়েকটা প্রতিষ্ঠান থেকেও তার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট তার লোন নেওয়া আছে। এই লোনের যে টাকাগুলো সে পুরোটাই ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করেছে, এবং ইনভেস্টমেন্ট করার পরে তার ভালোই ছিল, কিন্তু যখন ক্যাপিটাল মার্কেটটা ব্যাকফুটে চলে আসে, যে ক্রমান্বয়ে কমতে থাকে, কমার কারণে শেয়ারের ভ্যালুগুলোও কমে যায়। আপনি নিউজে হয়তো দেখেছেন যে এক রেনেটার শেয়ার যেটা সে 1400-1500 টাকা করে কিনেছে, সেই শেয়ারের দাম এখন 300 টাকা করে। সে এই সময়ের ভিতরে সে অ্যাডজাস্টও করে নাই, বিক্রিও করে নাই, এখান থেকে একটা বড় একটা লোকসান হয়েছে। আরেকটাও আরএসআরএম নামে একটা কোম্পানি আছে, যেই কোম্পানিতে 2014-15 সালের দিকে ইনভেস্টমেন্ট করা হয়েছে। যখন ক্যাপিটাল মার্কেটে এটা লিস্টেড হয় তখন ওই কোম্পানির যে ভ্যালু ছিল সেখানে তার কস্ট প্রাইসে তার 140-50 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট ছিল। এখন মার্কেট প্রাইসে ওই শেয়ারের ভ্যালু 10 কোটি টাকার নিচে, যেখান থেকে তারপরে 134-35 কোটি টাকার মতো লোকসান। আমি এরকম করে অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি যে তার পোর্টফোলিওতে প্রায় 300-350 কোম্পানির শেয়ার আছে, বন্ড, মিউচুয়াল ফান্ড সবগুলো মিলে। এর মধ্যে 169টা কোম্পানিতে প্রায় 3,500 কোটি টাকার, এটা আইসিবির নিজস্ব পোর্টফোলিওতে। পাশাপাশি হলো আইসিবির যে সাবসিডিয়ারি অ্যাসেট ম্যানেজমেন্ট অন্যদের যে আছে, সব মিলিয়ে 5,000 কোটি টাকার আনরিয়েলাইজড হয়েছে। এটা একদিনে হয় নাই, ধাপে ধাপে। যখন ক্যাপিটাল মার্কেট যখনই নিম্নমুখী হয়েছে তখনই তার মার্কেট ভ্যালু কমে গেছে, আর আইসিবি সেটা বিক্রি করতে পারেন, তার পোর্টফোলিওতে রয়ে গেছে, সেখান থেকে সেটা তৈরি হয়েছে। আপনি বলছিলেন পোর্টফোলিওতে 300-র মতো স্টক আছে, হ্যাঁ, মিউচুয়াল ফান্ড সহ। তার মানে কি পুরো পুঁজি বাজারে কোনো শেয়ার তারা বাকি রাখে নাই কেনার, এরকম একটা বিষয় দেখছি। ক্যাপিটাল মার্কেটে আইসিবির জন্মটাই ছিল মার্কেটকে স্টেবিলাইজ করা। তো যখনই সে নতুন কোনো কোম্পানি এসেছে সেখানে ইনভেস্টমেন্ট করেছে, এবং এমনও কিছু কোম্পানি আছে যেগুলোতে হিস্টোরিক্যালি সে হলো প্রেফারেন্স শেয়ার
ডিভেঞ্চার ইনভেস্টমেন্ট করেছে, ওগুলো যখন পুঁজিবাজারে সে লিস্টেড হয়েছে ওই সময় সে অটোমেটিক ওখান থেকে শেয়ার পেয়েছে। পাশাপাশি যখন মার্কেটে আসে, সেকেন্ডারি মার্কেটে আসে, তখন সেখান থেকেও তারা শেয়ার কিনেছে। সেই জায়গা থেকে তার কাছে সব কোম্পানির মোটামুটি শেয়ার আছে আমি তার পোর্টফোলিও অনুযায়ী। আপনার প্রতিবেদন দেখছিলাম ইফাদ নিয়েও একটা বড় ধরনের লোকসান আছে, ওইটার আসলে কবে কিনলো, মানে ওই জায়গার লোকসানের কারণ কি? আপনার প্রতিবেদনে দেখছিলাম যে বিশেষজ্ঞরা বলছিলেন যে এটা একটা ডাম্পিং এর জায়গাও ছিল, যে অনেক পোর্টফোলিও ম্যানেজার হয়তো বা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বা প্রতিষ্ঠানকে ডুবিয়েছেন। এই বিষয়ে আসলে কি বলছে আইসিবি? এই অভিযোগটা ডাম্পিং এবং পাম্পিং, আইসিবিকে যে ব্যবহার করা হয় ডাম্পিং পাম্পিং হিসাবে, এই অভিযোগটা অনেক দিনের পুরনো। এবং আমরা যখন আইসিবির কর্মকর্তারা যারা দীর্ঘদিন ওখানে চাকরি করছে বা ক্যাপিটাল মার্কেট নিয়ে দীর্ঘদিন কাজ করছে, তাদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা ঠিক এই টার্মটাই ব্যবহার করে যে আইসিবি তো নিজে অ্যানালাইসিস করে সে ইনভেস্টমেন্ট করার মতো তার ম্যান পাওয়ার নাই, সে মার্কেট ম্যানিপুলেটর দ্বারা প্রভাবিত হয়ে সে শেয়ার কিনে থাকে। এবং ইফাদ অটোর কথা বলছিলেন যে ইফাদ অটো যখন সর্বোচ্চ পর্যায়ে, তার লিস্টেড হওয়ার পরে তার শেয়ারের দাম যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন আইসিবি সেই কোম্পানিতে মানে ইন্টার করে, শেয়ার কিনে ওখানে ইনভেস্ট করে। এবং আইসিবির কর্মকর্তাদের কিছু কর্মকর্তা যাদের সাথে আমি যোগাযোগ করেছি বা কথা বলেছি, তারা বলছে যে আমরা যখন সর্বোচ্চ দামে একটা কোম্পানির শেয়ারের দাম যখন পিক লেভেলে উঠার পরে যখন আমরা কিনলাম, কেনার পর থেকেই শেয়ারের দামটা ক্রমান্বয়ে কমতে কমতে আজকে 20 টাকার নিচে চলে আসছে। তো তাদের ধারণাও এরকম যে একটা কোম্পানির শেয়ারের দাম যখন পিকে থাকে তখনই কিনা হয়েছে, এবং এটা মার্কেট ম্যানিপুলেটররা তাকে আইসিবিকে প্রভাবিত করে ইনভেস্টমেন্টটা করিয়েছে, যার কারণে আইসিবির থেকে লোকসান। কিন্তু মার্কেট ম্যানিপুলেটররা যারা আইসিবির কাছে বিক্রি করে চলে গেছে, তারা তো নিশ্চয়ই গ্যাম্বলিং করে তারা লাভবানই হয়েছে। সেই জায়গা থেকে আইসিবির পোর্টফোলিওটা মানে নিচের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর হলো গ্যামলাররা লাভবান হয়েছে। এই যে আপনি বলছিলেন যে আইসিবি হচ্ছে মার্কেট সাপোর্ট দিবে, এই কারণ এটা তার একটা জন্মের একটা প্রধান কারণ ছিল যে মার্কেটকে সাপোর্ট দিবে। একটা যে স্টক যখন তার শীর্ষে থাকে সেই সময় যখন কেনে, সেই সময় তার সেল দিয়ে সাপোর্ট দেওয়ার কথা এক হিসাবে, যেটা বলে যে সে মার্কেটে স্টেবিলাইজ করবে, সেই সময় কেনা হচ্ছে। এটা নিয়ে এখন যারা পরিচালনা পর্ষদ আছে তারা আসলে কি বলছে, সেই সময় কেনার এই সব বিষয়ে তদন্ত করবে কিনা, কেন পিক টাইমে কেনা হয়েছে? আমি আইসিবির এমডি এবং চেয়ারম্যান দুজনের সাথে আমি কথা বলেছি, তারা এখন পর্যন্ত ওই সময়ে কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে কিনা তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে 2015, 16, 17 সালে যে আইসিবির পর্ষদের যে ম্যানেজিং ডিরেক্টর বা ওই সময় পর্ষদে যারা ছিলেন বা ওই সময় পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা আইসিবির যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে ছিলেন, এদের বিষয়ে দুদকে কিছু অভিযোগ জমা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে দুদক থেকে মিনিস্ট্রির কাছে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এবং আমি এটা জেনেছি যে মন্ত্রণালয় থেকে ওই সময়ের পর্ষদ বা ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আইসিবিকে। কিন্তু আইসিবি এটা কোন ফরম্যাটে করবে সেটা অ্যানালাইসিস করছে। আমি এতটুকু জেনেছি যে শীঘ্রই হয়তো তারা একটা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার দিকে তারা আগাবে। আপনার প্রতিবেদন দেখছিলাম একজন কর্মকর্তার নাম এসেছে, পোর্টফোলিও ম্যানেজার ছিল একটা নির্দিষ্ট সময়, তাকে এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই সব যখন আইসিবি নিয়ে তদন্ত হচ্ছে বা বিভিন্ন ধরনের রিপোর্ট হচ্ছে, তাদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা দেখছেন নাকি তারা এখনো স্বাভাবিকভাবেই তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে? না, তাদের ভিতরে আমি ওই অস্থিরতার জায়গাটা খুব বেশি দেখি নাই। বাট তাদের আমি হাবিবুর রহমানের সাথে কথা বলেছি, যে আপনি তো ওই সময় ম্যানেজমেন্টে ছিলেন, তিনি আমার কাছে যেটা জানিয়েছেন যে আমি ওই সময় যে কমিটি ছিল কমিটির সবচেয়ে কনিষ্ঠ একজন মেম্বার ছিলাম, কাজেই আমি কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে করেছি এটা এমনটা বলার কোনো অবকাশ নেই। আর এটাও ঠিক যে আসলে ম্যানেজমেন্ট কমিটিতে অনেকগুলো লোক থাকে, মানে 8 থেকে 10 জন থাকে, সভাপতি বা এরকম মেম্বার, এরকম অনেকগুলা টায়ারের লোকজন থাকে। কাজে একজন মেম্বারের পক্ষে হয়তো সেটা করা সম্ভব নয়, অথবা প্রভাবিত যে হয়নি সেটা দৃঢ়ভাবে বলাটাও কঠিন। কারণ কমিটির যারা আহ্বায়ক বা দায়িত্বে থাকেন তারা মার্কেট অ্যানালাইসিস, যে তরুণ যারা জয়েন করেন তারা মার্কেটের রিসার্চ বা অনেক কিছু সম্পর্কে তাদের অবগত বেশি থাকে। সেই ক্ষেত্রে হয়তো বা এরকম কোনো কিছু থাকতে পারে, এবং আইসিবি যদি তদন্ত করলে হয়তো ওই সময় আসলে ম্যানিপুলেশনগুলো করেছে কিনা বা ডাম্পিং পাম্পিংয়ের জায়গাটা হয়েছে কিনা বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তারা সুবিধা নিয়েছে কিনা, এগুলো বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। আপনার প্রতিবেদনে ছিল যে এই যে লোকসানে আইসিবি শেয়ার বিক্রি করতে পারে না, বাট আপনি বলছিলেন যে এখন একটা রেজুলেশন নেওয়া হচ্ছে, তাতে আইসিবি হচ্ছে চাইলে স্টপ লস দিতে পারবে।
এই বিষয়টা যদি একটু বলেন, সিদ্ধান্ত কি কবে থেকে বাস্তবায়ন হতে পারে? সিদ্ধান্ত ইতিমধ্যে আইসিবি নিয়েছে, কারণ আইসিবি যখন দেখছে যে 2015 সালের পোর্টফোলিওতে যখন আমার 100-500 কোটি টাকা লোকসান, তো আমি যদি এটা গ্র্যাজুয়ালি আমার যে সুযোগটা থাকতো তাহলে আমি হয়তো এত বড় লোকসানের মুখে আমি পড়তাম না। কিন্তু আইসিবির হিস্টোরিক্যালি এরকম একটা সিদ্ধান্ত ছিল যে কখনো লোকসানে বিক্রি করতে পারবে না। এখন কারণ লোকসানে বিক্রি করতে গেলে একটা ট্রেন্ড হয়ে যাবে, আইসিবির কর্মকর্তারা এটাকে মানে অসাধু কর্মকর্তারা সেটা তাদের সুযোগের জন্য ব্যবহার করতে পারে বলে এটা তারা ইমপ্লিমেন্ট করে নাই। তবে সম্প্রতি সেই ডিসিশনটা তারা নিয়েছে যে তারা একটা লেভেল পর্যন্ত একটা শেয়ারের দাম কেনা পোর্টফোলিওতে হতেই পারে। ক্যাপিটাল মার্কেট তো আমরা সবাই জানি যে রিস্কি এবং ভোলাটাইল। আমি আজকে ইনভেস্ট করলাম, কালকে সেটা কমে যেতে পারে বা আরও পরবর্তীতে কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গা থেকে স্টপ লসের যদি একটা সুযোগ থাকতো তাহলে তাদের এত বড় হয়তো ব্লিডিংটা হয়তো হতো না। তো তারা এই জন্য এখন সিদ্ধান্ত উপনীত হয়েছে যে একটা শেয়ারের একটা সার্টেন পর্যায় পর্যন্ত গেলে তারা সেখান থেকে বিক্রি করে বেরিয়ে আসবে। কিন্তু বরাবরই আমরা যখন দেখি যে মার্কেট যখনই সেল প্রেশার আসে তখন মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়। আর আইসিবি যেহেতু বড় ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটের, আইসিবির হাতে অনেকগুলো শেয়ার থাকে। ক্ষুদ্র ইনভেস্টরদের কাছে হয়তো 2 লাখ 5 লাখ করে শেয়ার থাকে, কিন্তু আইসিবির কাছে আমরা দেখেছি 2 কোটি 5 কোটি 10 কোটি করে শেয়ার থাকে। তো যখন তারা মার্কেটে এটা অফলোড করতে যাবে বিক্রি করতে যাবে, মার্কেটে আরেকটা বড় ধরনের চাপ তৈরি হবে। সেই জায়গা থেকে তারা বিক্রি করে না। বাট এখন আসলে আইসিবির এখান থেকে বেরিয়ে আসার, বিক্রি না করে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এখন যেই শেয়ারটা আপনি 126 টাকা করে কিনেছেন সে এখন মাত্র আছে হয়তো 16 টাকা 18 টাকা দামে আছে। এই শেয়ারের ভ্যালু কবে 126 টাকা যাবে আপনি কি ততক্ষণ বসে থাকবেন? সেই বিষয়টা বিবেচনা করেই পর্ষদ থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আমরা স্টপ লস হলে আমরা বেরিয়ে যাব। কারণ যেই শেয়ারটা 126 টাকা থেকে 16 টাকায় নেমে গেছে, তো সেটা 126 টাকাতে রিচ না করলেও হয়তো সেটা যদি বাড়ে 50 টাকা লেভেলে গেলেও সে যদি এখন এন্ট্রি নেয় সেখান থেকে তো তার গেইন হয়। কাজেই এইখান থেকেও তার গেইন করার সুযোগ থাকে। সেই সিদ্ধান্তের সেই বিষয়টাকে বিবেচনা করেই তারা এদিকে যাচ্ছে। তবে এখনও ইমপ্লিমেন্ট শুরু হয় নাই, তবে ইমপ্লিমেন্ট করবে। মার্কেটটা যদি একটু, এখন তো আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটটা পুরোটা একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আছে। তো মার্কেটটা যদি কিছুটা হলো গতিশীল হয় সেই জায়গা থেকে হয়তো বা তারা সেই জায়গাটা ইমপ্লিমেন্ট করতে পারে বলে আমি জানতে পারছি। ছোট করে 1 মিনিটের মধ্যে বলবেন যে লোন পেমেন্টের ক্ষেত্রে আইসিবি এখন যা আর্ন করছে তার একটা বড় অংশ লোন পেমেন্ট করছে, এই বিষয়টা আসলে আইসিবির ভিতরকার কি পরিস্থিতি তৈরি করেছে? আইসিবির ফাইন্যান্সিয়াল লোকসান তো একটা ইন্ডিকেটর যে ওর আসলে ফাইন্যান্সিয়াল হেলথ কতটুকু। এবং আরেকটু আমার রিপোর্টের মধ্যে আছে, আপনি দেখেছেন কিনা, যে সে যে 12,000-13,000 কোটি টাকার লোন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে তার ইন্টারেস্ট কিন্তু সে দিতে পারতেছে না। তার বকেয়া ইন্টারেস্টের পরিমাণ কিন্তু 1,000 কোটি টাকা। মানে যাদের কাছ থেকে সে লোন নিয়ে এসেছে তারা 1,000 কোটি টাকা কিন্তু আইসিবির কাছে পায়, আইসিবি দিতে পারতেছে না। আবার আইসিবিও 1,000 কোটি টাকার মতো কিছু এনবিএফআইতে ইনভেস্টমেন্ট ছিল 920 কোটি টাকা, তারাও সেই টাকাটা উদ্ধার করতে পারছে না। কাজে ফাইন্যান্সিয়ালি যদি আপনি চিন্তা করেন, ফাইন্যান্সিয়ালি খুবই ভঙ্গুর অবস্থায় আছে আইসিবি। এবং যদি এই ট্রেন্ড চলতে থাকলে আইসিবি আগামী দিনে চলাটা খুব কঠিন হবে এবং গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া এটা আসলে রিভাইভ করা খুব কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইডে আসার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের সহকর্মী রফিকুল ইসলামের কাছে থেকে শুনছিলাম যে আইসিবির বর্তমান আর্থিক পরিস্থিতি, আসলে তিনি কিন্তু বলছিলেন সবশেষে যে সরকার যদি এখানে কোনো ধরনের সাপোর্ট না দেয় আইসিবিকে, কিন্তু আসলে মানে পুনরুজ্জীবন না দেওয়া পর্যন্ত কিন্তু এটা আসলে টিকে থাকবে কিনা সেটা নিয়েও সেই শঙ্কা প্রকাশ করছেন। টিভিএস ইনসাইড এর পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।